নমস্কার, গল্প মঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। রক্তে লেখা ইতিহাস নাকি এক নারীর অন্ধকার রহস্য। সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, নবম অধ্যায়, চলতি হাওয়ার পন্থী। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্প মঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ধূমপান বা মদ্যপান একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন। নিজে ভালো থাকুন, পরিবারকে সুস্থ ও ভালো রাখুন। শুরু হচ্ছে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, নবম অধ্যায়, চলতি হাওয়ার পন্থী। মেয়েগুলো ঢুকলো হৈ হৈ করে। ত্রৈলোক্যর মনে হলো এক রাশ বসন্তের হাওয়া ঢুকে পড়ল তার সাজানো গোছানো ঘরে। আমরা এলুম গো তোমাদের জলখাবার নিয়ে, ভাবলুম তোমার সঙ্গে আলাপটা হয়েই যাক, এক বাড়িতেই থাকবো যখন সব। ত্রৈলোক্য হেসে লাজুক কণ্ঠে বলল, এসো বসো সবাই। হ্যাঁ বসি, তা বাবু তো আমাদের চেনা মানুষ, কিন্তু বিবিটি কোথাকার? রূপকুমার বলল, আস্তে আস্তে সব জেনে যাবে। জলখাবার খেয়েই রূপকুমার বেরিয়ে গেল। বলল, বাজার থেকে অনেক কিছু কিনতে হবে, তুমি গল্প করো, আমার দেরি হবে। অচেনা মেয়েগুলো কে ত্রৈলোক্য বুঝতে পারছে না। গোটা বাড়িতে কোনো পুরুষ চোখে পড়েনি, কি করে মেয়েগুলো এখানে? কই, বললে না তো তোমার বাড়ি কোথায়? ত্রৈলোক্য চুপ করে আছে দেখে একজন বলল, নাগরের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছ বুঝি? তাও মুখ খোলে না ত্রৈলোক্য। কি বলতে কি বলে ফেলবে, তারপর বিপদ হোক আর কি। লজ্জা পাচ্ছ কেন গো মেয়ে? তোমার নাগর তো এপাড়ার পুরনো খদ্দের, সব ঠিক জেনে যাব। কী রকম ঘাবড়ে যায় ত্রৈলোক্য। কি বলছে এরা, কিছুই মানে বুঝতে পারছে না সে। রূপকুমার খদ্দের মানেই বা কি? কি বলছো তোমরা, আমি কিছুই বুঝতে পারছি না। একটা মেয়ে ত্রৈলোক্যর মাথায় ঠোনা মেরে বলল, ন্যাকা চৈতন আমার, বলে নথ খসেছে, সে তো বুঝেই গেছি। ছ্যানালি করছো কেন বলো তো? কান্না পেয়ে যায় ত্রৈলোক্যের। তখনই বিপত্তারণ হয়ে হাজির হলো সেই মাঝবয়সী মহিলা। কি করছিস কি তোরা এখানে? ওকে তং করছিস কেন? যা না, যে যার ঘরে যা তো। বেশি ঝামেলা করলে মাসিকে ডেকে আনবো বলে দিলাম। খানকিদের স্বভাব আর পাল্টাবে না। মুখ ঝামটা খেয়ে কেটে পড়ল মেয়েগুলো। যাবার সময় একজন বলে গেল, রাত হলেই তো কাপড় খুলবি, তার আবার এত গুমর। এবার সত্যিই কেঁদে ফেলল ত্রৈলোক্য। তাকে কোথায় এনেছে রূপকুমার? মাঝবয়সী মহিলা পাশে বসল। কাঁদছিস বাছা? কি হবে কেঁদে বল? কপাল তো ভেঙেই পথে নেমেছিস, সারা জীবন ধরেই কাঁদতে হবে। এখন বরং একটু বিশ্রাম করে নে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তোর যা রূপ, পাল্লা দেবে এমন কে আছে এখানে? কেউ নেই, তুই পরী হয়ে থাকবি, বলে তাকে জড়িয়ে ধরল মহিলা। আমায় অন্য দিদি বলে ডাকিস, আমি এ বাড়িতেই থাকি। কতদিন ধরে জানিস? 25 বছর ধরে। তোর বয়সে দালাল বেচে দিয়ে গিয়েছিল, আর বেরোতে পারিনি। আমিও তোর মতোই বালব্যাধবারে মা, তোর মতোই সেদিন আমিও চোখের জলে ভেসেছিলাম। এখন সব গা সওয়া হয়ে গেছে, তোরও সয়ে যাবে। অন্য দিদির অনেক কথাই ত্রৈলোক্যর মাথার ওপর দিয়ে উড়ে গেল। তবু মনে হলো পাশে কেউ একজন আছে তারা দিদির মতো, যার হাতের স্পর্শ জাদুর মতো সব যন্ত্রণাকে ভুলিয়ে দেয়। অন্য দিদি চলে যাবার পর দরজা বন্ধ করে একটু শুয়েছিল ত্রৈলোক্য। রাত জাগা চোখে ঘুম নেমেছিল নিমেষে। গভীর ঘুমের মধ্যেই এলো স্বপ্ন। সে যেন পরী হয়ে গেছে। হালকা শরীর নিয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে ভেসে যাচ্ছে সে, আর তার তারার মতো ঝিকিমিকি পোশাক সরে সরে যাচ্ছে। তারার আলোয় রূপোর মতো ঝকঝকে তার ভাসমান শরীর ছুঁতে একটার পর একটা পক্ষীরাজ ঘোড়ায় টানা রথে চড়ে আলোর গতিতে ছুটে আসছে রাজপুত্রের দল। তাদের কারো হাতে স্বর্গের পারিজাত, কারো হাতে সোনার তৈরি ফুলের গুচ্ছ। ত্রৈলোক্য হাসছে খিলখিল করে, যেন সে ওই রাজপুত্রদের সঙ্গে একটা খেলায় মেতেছে। ছোটবেলার সেই কানামাছি খেলার মতো। আমায় ধরতে পারে না পারে না বলতে বলতে সে দৌড়চ্ছে দৌড়চ্ছে আর দৌড়চ্ছে। হঠাৎ সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। সে কিছুই দেখতে পাচ্ছে না। পেছনে রাজপুত্ররাও ক্রমশ পিছিয়ে যাচ্ছে, তারপর মিশে যাচ্ছে আদি অনন্তে। দরজার ঠক ঠক আওয়াজে ঘুম ভাঙল। প্রায় ঘোরের মধ্যেই দরজা খুলে দিল সে। সামনে রূপকুমার।
ভয়ে অথবা আনন্দে তাকে জড়িয়ে ধরল দু হাতে। স্বপ্নের রেশটা তখনও কাটেনি। বাজার থেকে রূপকুমার ফিরল যেন গোটা বাজারটাই মাথায় নিয়ে। সে পসরায় কি নেই! ত্রৈলোক্যের জন্য গুচ্ছের দামি দামি শাড়ি, ব্লাউজ, সায়া, সেমিজ, পেটিকোট, দুজোড়া চটি জুতা, নানা কিসিমের কাঁচের বাসন, কাঁসারের থালা, গেলাস, বাটির ফুল সেট, জল রাখার জন্য মাটির কুঁজো কয়েকটা, রান্নাঘরের জন্য কড়াই, খুন্তি, সাঁড়াশি, হাতা, ডালঘুটুনি, ছাঞ্চা, চিমটা, চাটু, চামচ, বটি, স্নানঘরের জন্য পেতলের বালতি, মগ, গামছা, তোয়ালে, মাথায় মাখার সুগন্ধি তেল, গায়ে মাখার সুগন্ধি সাবান, আতর, ঘর পরিষ্কারের জন্য রাসায়নিক, আর সেই সঙ্গে ত্রৈলোক্যের সাজগোজের যাবতীয় সরঞ্জাম, যেগুলোর অনেক কিছু ত্রৈলোক্য চোখে দেখেনি কখনো, ব্যবহারও জানে না। একটার পর একটা কুলির মাথায় চড়ে সেসব জিনিস ঢুকল ঘরে। মাই চালের বস্তা, ডাব্বা বোঝায় নানা রকমের ডাল, হাজারো সবজি, রান্নার জন্য তেল, ঘি, মশলা, সব কিছুই। অবাক চোখে দেখছে ত্রৈলোক্য আর ভাবছে রূপকুমার কত কিছু জানে, নইলে এমন গুছিয়ে বাজার করা পুরুষ মানুষের সাধ্যে নয়। কি সব এসেছে তো? না গো, এখনো অনেক কিছু বাকি, রহস্য করে বলল ত্রৈলোক্য। তারপর মুখ গুজল রূপকুমারের বুকে। একটু পরেই ভাতের থালা নিয়ে ঢুকলো একটা কালো ব্যাটে মতো ছেলে, বয়স বছর 20 হবে। এখানে রাখ, মেঝে চাদর বিছিয়ে দিয়ে বলল রূপকুমার। বুঝলে, ওর নাম বলাই। আজ থেকে ও তোমার ফরমাস খাটবে, ঘরদোর পরিষ্কার করবে, রান্নার জল, খাবার জল সব বয়ে আনবে, বাজার হাট করে দেবে, দুবেলার রান্নাও করবে। তোমার যখন যা প্রয়োজন হবে বলাইকে বলবে। কি বলাই, মা জননীর কথা শুনে চলবি তো, নইলে কিন্তু তাড়িয়ে দেব। টুক করে ত্রৈলোক্যের পা ছুঁয়ে নিল বলাই। এ পাড়ায় বড় হয়েছে সে, অসুখের পথ্য কি বলাই তা ভালোই জানে। বলল, তুমি শুধু হুকুম করবে মা, বাকিটা বুঝে নেবে এই বলাই। বলেই ফের পা ছুল ত্রৈলোক্যর। বাড়ির কথা মনে পড়ল ত্রৈলোক্যর। সেখানে কোনো দিন সে দেখেনি কারো বাড়িতে ঝি চাকর রাখা হয়েছে মাস মাইনে দিয়ে। নুন আনতে পান্তা ফোড়োয় গরিবের ঘরে, সেখানে আবার ঝি চাকর। বাবা সকাল থেকে যজমানদের বাড়ি বাড়ি ঠাকুরের নিত্য সেবা করে খুদগুঁড়ো, লাউটা, কুমড়োটা যা পেত দক্ষিণা হিসেবে, তাই দিয়েই চলত 3টে মানুষের পেট। আর মা সকাল থেকে মাটির বাড়িতে গোবর লেপা, পুকুর ঘাটে বাসন মাজা, পরনের জামা কাপড় কাচা, কাঠকুটো জোগাড় করা, ডাল ভাত রাধা, এইসব করতেই দিন কাবার হয়ে যেত। আর আজ তার হাতের মুঠোয় সব কিছু। রূপকুমার যেন সত্যি রাজকুমার হয়ে এসেছে তার জীবনে। সুখের আলোর বন্যা বইয়ে দিয়েছে তার ঘরে। এমন দালান কোঠা বাড়ি, এমন ঝাঁ চকচকে ঘরদোর পাবে সে প্রথম দিনেই ভাবতেও পারেনি। যেন স্বপ্ন সত্যি হলো, সে আজ রাজরানী। আহা, মা যদি আজ তার পাশে থাকতো কত খুশি হতো। ত্রৈলোক্যর এই সুখ স্বপ্নের অলক্ষ্যে কি সেদিন বিধাতা হেসেছিলেন ক্রূর হাসি? বলাইয়ের আনা ভাত মাছ খেয়ে উঠতে না উঠতেই সন্ধে হয়ে এলো। কলকাতায় তখন গ্যাসের আলো এসে গেছে। ত্রৈলোক্যকে রূপকুমার শিখিয়ে দিল কিভাবে আলো জ্বালতে হয়, পাখা চালাতে হয়। ত্রৈলোক্যর বিস্ময় আর বাঁধ মানে না। ঘরের অন্ধকার নিমেষে দূর। জানলা দিয়ে রাস্তায় চোখ ফেলল। সব কেমন আলোয় আলো হয়ে উঠেছে। হলুদ রঙের আলোগুলো যেন সোনা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। তাদের গ্রামে এখন আঁধার নেমেছে। ঘরে ঘরে তুলসী মঞ্চে জ্বলে উঠেছে মাটির প্রদীপ। ঘর দালানের কুলুঙ্গিতে জ্বলছে রেড়ির তেলের লক্ষ্য। আর বাইরে নামছে তমসার পর্দা। একটু পরেই শুরু হয়ে যাবে শেয়ালের হুক্কা হুয়া, আর তার সঙ্গে সঙ্গত দেবে কুকুরের চিৎকার।